শাপলা চত্বরের ঘটনার ইতিহাস বাংলাদেশে কোনোদিন যদি সত্য ইতিহাস লেখা হয় তাহলে তার সাথে তার নামটা জড়িত হয়ে আসবে। ভালো মন্দ আমি বলছি না, তাকে কেন্দ্র করে সেই নামটি জড়িত হয়ে আসবে। বিভিন্ন বেনজির সাহেবের মতো একজন মানুষ, তিনি নীতিবাক্য শুনিয়েছেন, দেশ মাতৃকার স্বাধীনতার কথা শুনিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের কথা শুনেছেন, কত রকমের বাণী উনি জারি করেছেন। আজকে সেই মানুষটি নীরবে নিভৃতে দেশ থেকে চলে গেলেন। কে তাকে প্রোটেকশন দিল? সেখানে কি ইমিগ্রেশন ছিল না? 562 বিঘা, কেউ বলছে 592 বিঘা জমি উনি কিনেছেন শুধুমাত্র সংখ্যালঘুদের কাছ থেকে। আজকে প্রথম আলোতে দেখলাম সেই সংখ্যালঘুদের আহাজারি, সরস্বতী রানী একজন বলছেন তা মাত্র তার 23% জায়গা, সেই জায়গাটুকু উনি বিক্রি করতে বাধ্য। সম্পাদক জানতে চেয়েছেন যে বেনজিরের দেশ ত্যাগ বা এই টাকা পাচার এর সাথে দলের কে বা কারা জড়িত আছে কিনা ইত্যাদি উনি জানতে চেয়েছেন। দেখেন, এর চেয়ে বড় উপহাস জনগণের সাথে আর কিছু হতে পারে না। তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতিকে বাণী প্রচার করেন, নসিহত দেন, অনেক কিছু করেন। কথায় কথায় বিরোধী দলকে বিভিন্ন রকমের মানে কি বলবো যে প্রশ্নবাণে জর্জরিত করেন। সেই ব্যক্তি মহা শক্তিধর একটি দলের সাধারণ সম্পাদক যখন এটি জানতে চান, তখন এটা কার কাছে জানতে চান? মানুষ তো তার কাছে জানতে চায়, মানুষ তো তার সরকারের কাছে জানতে চায় যে কি করে বেনজির আহমেদের মতো এই 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 ধরনের ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হলো। দেখেন মনির, আজকে আমি এই বেনজির সাহেব সম্পর্কে কিছু জানার চেষ্টা করছিলাম, কারণ আমি তার সম্পর্কে যেরকম এক সময় ভালো শুনেছি, তার সময় আমি তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেছি। তিনি রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকেছিলেন। তিনি ঢাকা মহানগরের কমিশনার ছিলেন। দাপটের সাথে শাপলা চত্বরের ঘটনার ইতিহাস বাংলাদেশে কোনোদিন যদি সত্য ইতিহাস লেখা হয় তাহলে তার সাথে তার নামটা জড়িত হয়ে আসবে। ভালো মন্দ আমি বলছি না, তাকে কেন্দ্র করে সেই নামটি জড়িত হয়ে আসবে। বিভিন্ন রকমের মিথ আছে তাকে কেন্দ্র করে। উনি র্যাবের মহাপরিচালক ছিলেন। সেই র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় এই যে মানুষ হত্যা, গুম, খুন এগুলো যে হলো, তারপরে তার প্রতি সেই বাহিনীর তিনি সহ 7 জন কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা, এগুলো সবগুলোই কিন্তু ওনার কৃতকর্ম জাতি ভোগ করছে। জাতি সারা বিশ্বে মাথা নিচু হয়েছে এবং অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে সেই বেনজিরের জন্য। কিন্তু দাপট কমেনি। তারপরে উনি আইজিপি হয়েছেন। আজকে আমি কয়েকটা জিনিস কি দেখছিলাম যে মানুষ বড় নাকি আইন বড়, রাষ্ট্র বড় নাকি একজন বেনজির আহমেদ বড়, একটি দল বড় নাকি একজন বেনজির আহমেদ তার চেয়ে ক্ষমতাশালী। আজকে যখন বাজারের ঊর্ধ্বগতি, তখন যখন বাজারের মূল্য কমে না, তখন কষ্ট করে আমরা বলি যে সরকারের চেয়ে কি এই বাজার সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী, যে 1 কেজি ডিম, 1 হালি ডিমের দাম 56 টাকা। আজকে এটি তো বলার আর অপেক্ষা রাখে না যে সরকারের চেয়ে বেনজিররা অনেক শক্তিশালী, এবং শক্তিশালী বলেই সে দেশে থাকলো। দুদক অনুসন্ধান শুরু করার পরে 621 বিঘা জমিদার পাওয়া গেল, তার রিসোর্ট পাওয়া গেল, 4টি ফ্ল্যাট পাওয়া গেল, তারপরে 33টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেল, তার ইভেন সেন্ট মার্টিনে একটি ভূবৈচিত্র্যের একটি জায়গা, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী 2012 সালের 20 জুন তিনি একটা প্রজ্ঞাপন জারি করে বললেন যে সেন্ট মার্টিন এবং কক্সবাজারের একটা মহাপরিকল্পনা ঘোষণা করছে, অবকাঠামোগত মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করেছিলেন। প্রজ্ঞাপনে বলা ছিল যে সেন্ট মার্টিন এবং টেকনাফ থানার 8টি মৌজায় কক্সবাজারের জেলা প্রশাসকের বিনা অনুমতিতে কোনো জমি দলিল করা যাবে না। সেই মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করে কি করে বেনজির সাহেবের মতো একজন মানুষ, তিনি নীতিবাক্য শুনিয়েছেন, দেশ মাতৃকার স্বাধীনতার কথা শুনিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের কথা শুনেছেন, কত রকমের বাণী উনি জারি করেছেন। আজকে সেই মানুষটি নীরবে নিভৃতে দেশ থেকে চলে গেলেন। কে তাকে প্রোটেকশন দিল? সেখানে কি ইমিগ্রেশন ছিল না? সেখানে কি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি ছিল না? যেখানে আমার মামুন মাহমুদ ভাই 5 লাখ টাকার চেক দিলে সারা বাংলাদেশে খবর হয়ে যাওয়ার কথা, অনেক ব্যাংক টাকা দেওয়ার সক্ষমতা নেই। সেই জায়গায় এতগুলো টাকা উনি নিয়ে গেলেন। উনি এফডিআর ভাঙলেন, প্রায় ওনার এফডিআর এর পরিমাণ প্রায় 30 লক্ষ টাকার উনি এফডিআর ভাঙলেন। তাহলে এই যে 30 লক্ষ টাকার একটা এফডিআর একটা ভদ্রলোক ভাঙলেন, তাহলে এর খবর কি বাংলাদেশ ব্যাংক জানতো না? ইমিগ্রেশন জানতো না? সরকার জানতো না? তাহলে আমি কোনটা বলবো? 1 নম্বর কথা, সরকার জানতো না, তার মানে সরকার ব্যর্থ। যে সরকার জানেনি বা জানার চেষ্টা করেনি, একটা হতে পারে। আর দ্বিতীয়ত, সরকার সবই জানতো, কিন্তু সরকারের সেই সক্ষমতার জায়গা হয়তো অনেকটা নড়বড় হয়ে গেছে যে বেনজির আহমেদের মতো একজন লোককে টাচ করার মতো সক্ষমতাই বর্তমান সরকার হয়তো নেই। আমি জানি না কোনটা সত্য, দুটার যে কোনো একটা তো হতেই হবে, হয় সরকার জানে না, না জানলে সে সরকারের ব্যর্থতা,
সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এবং তবে সরকারকে না জানিয়ে এত এত সব সম্পদের মালিক একজন ব্যক্তির পক্ষে হওয়া যে সম্ভব নয়, সেটি তো বাংলাদেশে আমরা দেখছি যে আইন কত দ্রুত গতিতে জোবাইদুর রহমানের বিরুদ্ধে অ্যাক্ট করে, কত দ্রুত গতিতে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অ্যাক্ট করে, কত দ্রুত গতিতে তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী, তিনি আজকে কারারুদ্ধ অবস্থায় তার জীবনযাপন করছেন, একটা ন্যূনতম মানবিক চিকিৎসা সুযোগটা তিনি পাচ্ছেন না। আর উনি বেনজির আহমেদ সাহেব স্ত্রী, পুত্র, সন্তান সব নিয়ে উনি দেশের বাইরে চলে গেলেন সমস্ত টাকা পয়সা নিয়ে। যাক, এটা এটা তাহলে কি হলো, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা পর্যন্ত উপেক্ষিত হলো, সরকার নিশ্চুপ থেকেছে। এই দলিল করার খবর কি ওনারা জানতেন না? জানার কথা তো। তারপরে দেখেন এই যে সাভানা রিসোর্ট উনি করলেন, ইকো রিসোর্ট এবং ট্যুরিজম, যেটা এটা তো একটা কোম্পানি, তার একটা কোম্পানি। তো এখানে আমি দেখছিলাম যে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, বাংলাদেশের যে সরকারি চাকরি বিধিমালা, সেই চাকরি বিধিমালা অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা সরকারের সংশ্লিষ্ট সংস্থার পূর্ব অনুমতি ব্যতি রেখে তিনি এবং তার পরিবারের সদস্যরা কোনো কোম্পানি, কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন না। তাহলে উনি আইজিপি থাকা অবস্থায়, উনি র্যাবের প্রধান থাকা অবস্থায় উনি এই সম্পদ করলেন, তাহলে সরকারের অনুমতি কি সেখানে ছিল? এখন পর্যন্ত কোনো একটি সংস্থা, বাংলাদেশ ব্যাংক বা আইন শৃঙ্খলা বাহিনী, কেউ এই ধরনের অনুমতি থাকার তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি। তাহলে সেখানেও কিন্তু আইনের শাসন উপেক্ষিত হয়েছে একজন বেনজিরের জন্য। সমস্ত রাষ্ট্রীয় কালচার, কাস্টম এবং যে সমস্ত বিধিবিধানগুলো আছে একেবারেই পদদলিত হয়েছে, কিচ্ছু করা যায়নি। সবচেয়ে মজার ঘটনা, এই বেনজির সাহেব এই সংখ্যালঘু মানুষদের সুরক্ষার জন্য বুক উঁচিয়ে কিভাবে কথা বলতেন, কিভাবে কথা বলেন, তার ঔদ্ধত্যপূর্ণ একটি বাহিনীর প্রধান হয়ে তিনি সেবক হওয়ার চেয়ে উনি সেবক তো দূরের কথা, উনি রাষ্ট্রের মালিকের মতো করে আচরণ করেছেন জনগণের সামনে। আজকে দেখা গেল যে 500 বিঘার বেশি, 562 বিঘা, কেউ বলছে 592 বিঘা জমি উনি কিনেছেন শুধুমাত্র সংখ্যালঘুদের কাছ থেকে। আজকে প্রথম আলোতে দেখলাম সেই সংখ্যালঘুদের আহাজারি, সরস্বতী রানী একজন বলছেন তা মাত্র তার 23% জায়গা, সেই জায়গাটুকু উনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। কিভাবে তৈমুর নামে একজন পুলিশের ইন্সপেক্টরকে ব্যবহার করে উনি তখন যা মানুষের কাছে বলতেন, জমি দে টাকা নেই, পরে জমিও পাবি না, টাকাও পাবি না। এই কথাগুলো রাষ্ট্র কি উপেক্ষা করতে পারে, এড়িয়ে যেতে পারে? আজকে আপনি কথায় কথায় মানুষকে সাম্প্রদায়িক কথায় অভিযুক্ত করবেন, আপনি এটা ওটা বলবেন, তাহলে যিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রধানের চেয়ারে বসে থেকে আজকে সংখ্যালঘুদের প্রতি যে জুলুমটা করলেন, এর জন্য আপনি রাষ্ট্রের দৃশ্যমান কোনো কর্মকাণ্ড আপনি দেখেছেন? আপনি মাটির নিচ থেকে তারেক রহমানকে তুলে নিয়ে আসবেন, আপনি বিএনপিকে তুলে, কোনো অসুবিধা নেই। তারেক রহমান যদি দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, অর্থ লোপাট করে থাকে, আপনি তার বিচার করেন, কোনো অসুবিধা আমার নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার নীরব কেন, নিশ্চুপ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ, এক এক সময় এক এক রকমের কথা বলছেন কেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন কেন? এবং দেখেন এই যে ওনার 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়, 31টি ব্যাংক হিসাব, দেখেন আজকে অপ্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না। কয়েকদিন আগে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি তিনি শাহাদত বরণ করেছেন চট্টগ্রামে, আমি জানি না, শুধু আমি এতটুকু বলি, আমি জানার চেষ্টা করছিলাম এই বেনজির সাহেবের ঘটনার পরে, যে একজন বেনজির আহমেদ রাষ্ট্রের কর্মচারী ছিলেন, তাই উনি এখনো মৃত্যুবরণ করেননি, জীবিত আছেন। তার ব্যাংক অ্যাকাউন্ট 33টা, প্রায় 621 বিঘার মতো জমি, 4টি ফ্ল্যাট, শেয়ার মার্কেটের 3টি বিও অ্যাকাউন্ট, 30 লক্ষ টাকার সম্পদ, তারপরে রিসোর্ট, তারপরে সেন্ট মার্টিনে তার 1 একর 75% জায়গা, ইনানিতে তার 72% জায়গা, এবং আজকে আবার দেখলাম যে বান্দরবনও নাকি তার রিসোর্ট আছে। কিন্তু দেখেন মজার ঘটনা, একজন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের এই 3.5 বছরের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরও তার বাংলাদেশের, বিশ্বের কোথাও 1 কাঠা জমি খুঁজে আমি পাইনি। আমি একটু জানার চেষ্টা করছিলাম, আমি তার একমাত্র স্যালারি অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট তার নামে, তার 2 নাবালক সন্তান নামে, তার স্ত্রীর নামে আমি খুঁজে পাই। তার বাংলাদেশের কোনো একটি জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1% জায়গা রেস্ট্রি হয়েছে বাংলাদেশের কোথাও আমি খুঁজে পাইনি। সেই রকম দেশের একজন মানুষের দেশে, জন্মগ্রহণ করা মানুষের দেশে, যখন একজন বেনজির আহমেদের এই হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়, রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে মানুষ বলার চেষ্টা করছে না, আমি এটা মনে করি না যে রাষ্ট্রের চোখকে ফাঁকি দেওয়া যায়। আজকে কত লোককে আপনি পাসপোর্ট আটকে দিচ্ছেন, চিকিৎসা নিতে যেতে দিচ্ছেন না,
আপনি ইমিগ্রেশনে আপনি বলে দিচ্ছেন ফোন করে কে কে বিদেশে যাবে কে কে যাবে না, তাহলে 1 মাস আগে এই ধরনের একটি ব্যক্তিকে সরকার জানে না? তাহলে সেরকম ব্যক্তি মাথা উঁচু করে, অত মাথা উঁচু করে অবশ্য জানি চোরের মতো করে গেছে, পালিয়ে গেছেন এবং অন্ধকারে গেছেন, নিশ্চয়ই ওইভাবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে যাননি যে মানুষটি বীর দম্পে এই জমিনের প্রতি বিচরণ করেছেন, মানুষকে ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন, জমি দখল করেছেন, কত রকমের কি করেছেন। সেই মানুষটি কি করে দেশ ত্যাগ করতে পারে? তাহলে আমার রাষ্ট্র কি এখানে ব্যর্থ? সরকার কি এখানে ব্যর্থ? নাকি সরকার জেনেও তাকে আটকানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে? এটি আজকে আমার একজন ক্ষুদ্র মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, যে এমনটি তো হবার কথা নয়। আজকে মামুন ভাই, আমি তো বললাম যে আমি যদি 10 লক্ষ টাকা একটা চেক দিই, তাহলে যেখানে ব্যাংক, গোটা ব্যাংকিং সেক্টর যেখানে নড়ে ওঠে, এতগুলো টাকা চলে গেল। আপনি তারপরে বলছেন যে বিদেশে গেলেও অসুবিধা নাই, আমি দেশ থেকে বিচার করব। আপনি বিচার করবেন কেন? এখন পর্যন্ত ইন্টারপোলে একটা আবেদন করেননি? কেন রেড অ্যালার্ট জারি করেননি? কেন চিঠি লেখেননি? তাহলে এতগুলো সম্পদ লোপাট হয়ে গেল, এত এত মানুষ হলো, কয় টাকা ইনকাম করেছে বেঞ্জি সাহেব? তার বেতনের স্কেল কত ছিল? ৭৮,০০০ টাকা বেসিক। তার ৭৮,০০০ টাকা বেসিকে আপনি হাউস রেন্ট সবকিছু ধরে উনি তো সরকারি বাসায় থাকতেন, তাহলে হাউস রেন্ট বিদেশে থাকলেও বিচার করা হবে, কিন্তু ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যদি দোষী সাব্যস্ত হয় তাহলে বিচার করা হবে। তো এত এত দুর্নীতির বিষয় যেহেতু ওনার সামনে আসতেছে, এখনো কি এটা সন্দেহ করা যায় যে বেনজির আহমেদ দোষী নাও প্রমাণিত হতে পারেন? এমনটি মনে করেন কিনা? আমি আপনাকে বললাম না যে উনি যা বলছেন তা জাতির সাথে চরম একটি তামাশা। উনি মানুষকে খুব বোকা ভাবার শুরু করছেন। কারণ হয়েছে কি, 3বার ভোটারবিহীন ভাবে বিভিন্ন কলা কৌশলে ক্ষমতায় থাকার পরে ওনারা মনে করে যে আমরা যেভাবে বলবো সেভাবেই মানুষ বুঝবে। কিন্তু মানুষ একেবারে অসচেতন, এটি ভাবার কোনো কারণ নেই। চলমান উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে মানুষ কিন্তু তাদের রাজনৈতিক সচেতনতা এবং এই সরকারের প্রতি বা এই নির্বাচনী ব্যবস্থার প্রতি বা এই সরকারের এই বড় বড় লোকদের কথার প্রতি যে একেবারেই আস্থা নেই এবং তারা যে চরম অনাস্থা প্রকাশ করেছে, এটি তো দৃশ্যমান।